ওই যে চেয়ারটা দেখেছি, ওই চেয়ারে শেখ হাসিনাকে আবার বসিয়ে তারপরে ইলেকট্রিক শক যদি দেখানো যেত তাহলে বুঝতো আয়নাগর কাহাকে বলে, কত প্রকার কি। একজনকে ফাঁসি দিয়েছে, সে কষ্ট পেয়েছে 5 মিনিট। একজনকে গুলি করে মারা হয়েছে, সে কষ্ট পেয়েছে 2 মিনিট। কিন্তু যাকে আয়না ঘরে 15 বছর আটকে রাখা হয়েছিল, 10 বছর আটকে রাখা হয়েছিল, এটা তো তাকে প্রতি সেকেন্ডে 15 বছর সহ্য করতে হয়েছে। তো তাদের ব্যাপারে সরকার এত উদাসীন হলো কেন? এইটা পরিদর্শনে যেতে এই সরকারকে 6 মাস সময় লাগলো কেন? মানে ওয়াকারকে দিয়ে এটা পরিবর্তন করে তাদের নিজেদের মতো একটা ন্যারেটিভ তৈরি করে তারপরে গিয়ে কিছুটা সহনশীল করা আর কি। আমার কাছে বিষয়টা। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। কে কে এটার সাথে জড়িত, এই ষড়যন্ত্রের সাথে জড়িত আমি জানি না, তো অবশ্যই এটার মধ্যে একটা এই চিফ অ্যাডভাইজারের এই পিএস কাকে ই করেছেন? কাকে? শফিক ভাই কেন স্যার? চিফ অ্যাডভাইজারের না, চিফ অ্যাডভাইজার তো আসিফ নজরুল স্যার। প্রেস সেক্রেটারি, সরি প্রেস সেক্রেটারি, অ্যাডভাইজার না, চিফ অ্যাডভাইজার তো আসিফ নজরুল। আপনি তো ওনার একজন পিএস আছে মাসুম, যে কিনা এবিএম খায়রুল হকের পিএস ছিল, সবকিছু করতেছে স্যার। আমি আসিফ নজরুল সাহেবকে দিয়েছি এবং চিফ অ্যাডভাইজারের প্রেস সেক্রেটারি যিনি, ওনাকে মেসেজটা দিয়েছি। যেহেতু এই দুজনের সাথে আমার যোগাযোগ আছে, আমি আশা করেছিলাম যে তারা কিছু একটা বলবে, কিন্তু এখনো পর্যন্ত বলে নাই। তো আমি মোটামুটি হতাশ, সত্যিকার অর্থে। আমরা যেভাবে হতাশা দিন দিন বেড়ে যাচ্ছে, কেননা কোনোখানে আমরা পরিবর্তন দেখছি না স্বৈরাচারের এই কার্যকলাপের। এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে, সবাই সম্মিলিত ভাবে কাজ করছে কিন্তু একজন আরেকজনের ঘাড়ে দোষটা হচ্ছে। এই গুম কমিশন বলতেছে আমরা জানি না, ডিজিএফআই অ্যালাউ করে নাই। ডিজিএফআই বলছে আমরা কিছুই জানি না, এটা অমুক করছে অমুক। তারপরে তাকে জিজ্ঞেস করলে বলছে আমি করি নাই, এটা গুম কমিশন করছে। এইভাবে একজন আরেকজনের, সত্যিকার অর্থে আমার ধারণা যে তারা সবাই সম্মিলিত ভাবে সিদ্ধান্ত নিয়েই ঠিক করেছে যে কে গেলে জিনিসটা এন্ড অফ দি ডে এই জিনিসটা হয়তো প্রমাণ করা যাবে না আইনের চোখে। একই ঘটনা কিন্তু বিডিআর এর হত্যার ব্যাপারেও হচ্ছে। একটা বিষয় আছে যে কোনো কাউকে হত্যাকারী হিসেবে যদি প্রমাণ করতে চাই, তাহলে তার নিজে স্বীকার করতে হবে যে আমি হত্যা করছি, অথবা তার একজন আই উইটনেস লাগবে যে আমি তাকে দেখেছি হত্যা করতে, বা এই ষড়যন্ত্রে হত্যাকারীর সাথে ষড়যন্ত্র করতে দেখেছি। এই লোকগুলা, এই সৈনিকগুলা কিন্তু এখন বিভিন্ন দণ্ডে দণ্ডিত হয়ে জেলে আছে, হয় ফাঁসির আসামি, নাহলে যাবজ্জীবন, নাহলে 8-10 বছর 12 বছর। আমরা এদেরকে বলেছি, এবং এটাও আমি আইন উপদেষ্টাকে বলেছি যে আপনার যে টার্মস অফ রেফারেন্সের, নতুন কমিশনের টার্মস অফ রেফারেন্সের 2 উমটাকে রহিত করতে হবে, এটাকে বাদ দিয়ে দিতে হবে। আপনি যে এই কথাটা লিখেছেন এটাই উদ্দেশ্য প্রণোদিত, যে আপনি কোন অবস্থাতেই চান না যে প্রকৃত খুনিরা আইডেন্টিফাইড হোক। কেন, ওরা বেরিয়ে আসলে কিন্তু যার খুনের আপনি যদি শুধু সাক্ষ্য নেওয়ার সুযোগও দেন, তাহলে ওরা যারা আজকে ফাঁসির আসামি তারা কিন্তু সত্যি কথা বলতে দ্বিধাবোধ করবে না। তারা বলে দিবে কি ঘটনা কি হয়েছে, তারা অলরেডি বলেছে বিভিন্ন অন্যান্য আসামিদের কাছে। এরা বেরিয়ে আসলে কিন্তু জানতে পারবে। আমাদের এই সামরিক বাহিনীর অফিসাররা, পরিবাররা, আমরা আইন সম্পর্কে হয়তো সীমিত জ্ঞান রাখি। এই ক্রিমিনাল প্রসিডিওর ল, সিআরপিসি, যেটা যার কারণে আমরা বলতেছি ও অমুক তো নিশ্চয়ই কোনো উনি পপুলারিটির জন্য এটা করতেছে, ইলিয়াস ভাই এটা করতেছে, সৈনিকদের মুক্তির জন্য আন্দোলন করতেছে। আন্দোলনটা সৈনিকদের মুক্তির না, আমাদের আন্দোলন হচ্ছে এই বিডিআর হত্যার বিচার হোক। আমি যদি ধরেন আর 7 দিন আল্লাহ যদি আমার বাঁচায় রাখে স্যার, আপনারা সেনাবাহিনীরা ন্যাংটা হয়ে যাবেন স্যার। আপনাদের সেনাবাহিনী বাংলাদেশের মানুষ দেখতে পারবে যে 57 জন অফিসার আপনারা মেরেছেন, তারপরে কিভাবে বিডিআর এর সৈনিকদেরকে ধরে ধরে নিয়ে তারপরে হত্যা করা হয়েছে। এটা সভ্য কোনো সমাজে হইতে পারে না। আজকে 17 বছর তারা জেল খাটার পরে এখনো তাদের উপর দিয়ে এই প্রেশার তাদেরকেই করতে হবে। আপনাদের সেনাবাহিনীর যেই ফোন করে আমাকে সবার যে ইলিয়াস আপনি তো করছেন, আপনি তো সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলছেন, আপনি সেনাবাহিনীর এই পরিবার, আরে ভাই সেনাবাহিনীর পরিবারের বিচার আমি সবচেয়ে বেশি চাই। মানে ব্রিগেডিয়ার হাসান নাসিরকে কখনো চেয়েছেন? আমি তো আপনার সেই প্রায় 4 ঘন্টার রেকর্ড তো আমার হাতে এখন। আপনি যে 4 ঘন্টা জিজ্ঞেস করেছেন জাহাঙ্গীর কবির নানক, কামরুল ইসলাম, তারপরে এগুলো আমি পেয়েছি। আপনার যে কোশ্চেন, সেই কোশ্চেনে বোঝা যাচ্ছিল যে আপনি ঠিক কোশ্চেনটা ঠিকই করছেন, কিন্তু আপনি যে প্রচন্ড হতাশ, ওদের যে কিছু করা যাবে না, ওদের কাছে যে আপনি খুব দুর্বল, এটাও বোঝা যাচ্ছিল। সে 4 ঘন্টার পুরো রেকর্ড কিন্তু আমি হাতে পেয়েছি। এগুলো আস্তে আস্তে সব সারবো, এই 2-4 দিনের ভেতরেই শুরু হবে এটা নিয়ে অভিযান। তো আমার এই জিনিসগুলো যখন সামনে আসবে তখন আপনারা সেনাবাহিনীরা বাঁচবেন কেমনে বলেন? আপনারা এখন বাঁচাইতে যাচ্ছেন এই যে 44 ব্যাটালিয়নের আপনার শামস,
শামস আয়সা সে মিডিয়ার সামনে তখন শেখ হাসিনা যদি নাকি এই সাধারণ ক্ষমা ঘোষণা করতো আরো অনেকে মারা যেত, তারা বেটা মেরে তো ফেলেছেই, তোর আর কি মারবে, এরপরে আর কাদের মারবে? নাম ছিল টনিক শামস। টনিক শামস এটা আপনাদের সেনাবাহিনীর ভেতরের ভাষা আর কি। তা আমরা যে এই শামসকে চিনি, তিনি তো তাকে তো সুন্দরভাবে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত মইনুল কায়েস আছে, ওই ইমরান ইবনে রৌফ আছে, চাকরিতে সব বেশিরভাগই এখনো পর্যন্ত চাকরি করে যাচ্ছে। তো এই বিচার সেনাবাহিনী না করলে সেনাবাহিনী কি মনে করে, তারা কি আরেক রাজ্যের কিছু নাকি? বাংলাদেশের আইন তারা মানবে না? হ্যাঁ বলো স্যার, আপনি বলো স্যার, আমি বলবো। না, আমি সত্যিকার অর্থে জনগণের যে কালচারটা আমাদের চেঞ্জ করতে হবে, যে জনগণের ট্যাক্সের টাকায় সশস্ত্র বাহিনীকে পালা হয়, গড়ে তোলা হয়। সুতরাং এই সশস্ত্র বাহিনীর যা কিছু হবে সেটা জবাবদিহি জনগণের কাছে করতে হবে। জনগণকে জানতে হবে যে আমি যে ট্যাক্স দিয়ে টাকা দিয়ে তোমাকে বেতন দিচ্ছি, তোমার অস্ত্র কিনে দিচ্ছি, এই অস্ত্র দিয়ে বা এই বেতনের টাকায় তুমি সুশিক্ষিত বা দেশের প্রতিরক্ষার জন্য যথেষ্ট যোগ্যতা অর্জন করছো কিনা, তোমার অস্ত্র কাজ করে কিনা। আমি আপনাকে মানে অফিসিয়ালি বলতে পারবো না, বাট আমার কাছে একটা তথ্য এসেছে যে সত্যিকার অর্থে বাংলাদেশ নৌবাহিনীর যত জাহাজ আছে আগামী 10 বছরের মধ্যে এটা সম্পূর্ণ অকার্যকর হয়ে যাবে। এটা যা শুধু ভাসমান নৌকা হয়ে যাবে। এটা এক্সটেন্ডেড লাইফ পর্যন্ত এই 2-1টা ডাইউ ছাড়া নতুন যেগুলো আছে। তো এই অবস্থা যদি হয় তাহলে তো আমাদেরকে জানতে হবে যে আমরা একটা সেরিমোনিয়াল বাহিনী নাকি সত্যিকার অর্থে যুদ্ধে মানে অংশগ্রহণ করে জয়লাভ করার জন্য বা একটা অবস্থানে আমাদেরকে নিয়ে প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিত করার জন্য আমরা এই বাহিনী থেকে পাচ্ছি। এই জিনিসটা তো আমরা নিশ্চিত না যে আমাদের বাহিনী তাদের দেওয়া দায়িত্ব পালনে সক্ষম কিনা। কথা শোনা যাচ্ছে? ও সরি স্যার, কালকে আমি একটা তথ্য পেলাম, ডিজিএফআই স্যার কর্নেল মোহাম্মদ আলী কে চেনেন? আমি চিনি না। আচ্ছা, মেজর তানভীর কে চেনেন? এনএসআই তে আছেন, 64 লং কোর্সের। না, আছে চিনতে পারে, অনেক জুনিয়র আমাদের। হ্যাঁ আচ্ছা স্যার, এরা দুইজন এখন আলেমদের যে হচ্ছে, এই যে বিভিন্ন শেখ হাসিনার যে নাটক সাজিয়ে যেসব জঙ্গি মামলা টামলা দিয়ে গিয়েছে, উদিচি, ছায়ানট, এগুলো, এই মামলাগুলোকে তারা এখন বিশাল মামলা হিসাবে দেখানোর চেষ্টা করছে। এবং ওই মামলাতে যারা আটক তাদের আপনার বিচারক, এই যে সন্ত্রাস দমন ট্রাইব্যুনালের বর্তমান বিচারক আব্দুল হালিম, এই ব্যক্তি জামিন দিচ্ছে না। সে নানান কিছু করে ঘুরায় পেঁচায় তারপর তাদেরকে ভেতরে রাখার চেষ্টা করছে। জামিন যাদের হচ্ছে অন্যান্য বিচারক, অন্যান্য মাধ্যমে, সেগুলো আবার এই যে মেজর তানভীর আর হচ্ছে ডিজিএফআই কর্নেল মোহাম্মদ আলী, এনএসআই তে আছেন, আটকায় দেওয়া হচ্ছে। এই দুইজন, আমি নাম সহ বললাম, তাদের ফোন নাম্বারটাও চাইলে এখন দিয়ে দিতে পারি, কিন্তু এটা করা ঠিক হবে না। তো আমি আপনাদেরকে বলবো, এটা সেই বাংলাদেশ না যে সেনাবাহিনীর আগে যেরকম একদম হাসিনার সেনাপ্রধান থেকে সবার করবেন, কেউ কথা বলতে পারতো না, সেই জায়গায় সেনাবাহিনী না, এখন মানুষ কথা বলতে পারে। আপনারা কিন্তু বিপদে পড়বেন। যারা এখনো পর্যন্ত আলেমদেরকে, শেখ হাসিনার সময় ছাত্র দলের যেসব কর্মীরা শেখ হাসিনার বিরুদ্ধে পোস্ট করার কারণে জেলখানা আছে, তারা এখনো পর্যন্ত জেলে। টোটাল প্রায় 5000 এখনো মানুষ জেলে আছে। বিএনপি, জামায়াত এবং এই হেফাজত সহ সাধারণ মানুষ যারা কিনা শেখ হাসিনার বিরুদ্ধে পোস্ট করতো, কথা বলতো, তো তাদেরকে খুব দ্রুত ছাড়তে হবে। আমরা মার্চের 10 তারিখ পর্যন্ত একটা আলটিমেটাম দিয়েছি, সেটা যদি না হয় তাহলে কিন্তু হুজুরদের দিয়ে কিন্তু মাঠে নামাই দেবো। তখন দেশের জঙ্গি নাটক এটা কমিশন করতে হবে, সবাইকে ছাড়তে হবে। এদেরকে দণ্ডিত করতে হবে, এই বিচারক দণ্ড দিচ্ছে তাদেরকে বিচার আওতায় আনতে হবে। দেশ টাকার বাবার মূল্য না, যারা তারা জঙ্গি মানে ফেলে, যারা তারা জেলে পাঠিয়ে দিবেন। আপনি দেখি নাই যে জান্ডাবেরি লাগায় নিয়ে এসে লোকদেরকে কি কষ্ট দেন নাই আপনারা? এখন আইসিটিতে জিয়া সাহেব ফুর্তি করে পড়ে আসেন সাক্ষী দিতে, এমনটা কথা ছিল না? আমাকে যখন এরা গুম করেন তখন তো আমাকে এভাবে রাখেন নাই, ফলো রাখছিলেন। আমরা এখন আমরা এই কথা আমি আজকে খুব ক্ষিপ্ত হয়ে আমি উপদেষ্টাকে বলছি, স্যার ছিলেন সামনে। মইনু আহমেদের সরকারকে যেটা বলছিলাম, আমরা ঘৃণিত সরকার, এই সরকার যে বলি ওয়াকারের সরকার, ভুল হবে না। কেন অলরেডি ইকবাল করিম ভুইয়া যারা আকবর বলে দিয়েছেন, ওনারা সিলেক্ট করছেন। সুতরাং জিনিসটা পরিষ্কার, আমরা কাকে সাপোর্ট করতেছি, এই টিম না বি টিম, আওয়ামী লীগের বি টিম। তো আমাদের কত সোচ্চার হইতে হবে, আবার স্ট্যান্ডার্ড বিপ্লব, অসহমত বিপ্লব, এছাড়া উপায় নাই। তাহলে আমরা দেখতেছি না, কাজ হচ্ছে না। এতদিন লাগবে কেন প্রধান উপদেষ্টা আসতে আমাদের গুমের ঘর দেখতে? আচ্ছা কর্নেল হাসিন, আমরা ভাই আবেদন করছি, প্রধান উপদেষ্টা কোনো খবর নাই। কর্নেল হাসিন স্যার, আমি স্যার একটা কোশ্চেন করি। আজকে যেটা দেখলাম আমরা, এটা আপনি যখন ছিলেন, মানে এই জায়গাগুলো তো আপনার পরিচিত, এর কাঠামোগত কোনো পরিবর্তন হয়েছে? ওই মানে আয়নাঘরের অবস্থানটা, জি জি, আমরা দেখলাম অনেক দেয়ালের, মনে হচ্ছে যে এখানে আরেকটা দেয়াল ছিল। জিনিসগুলো আমি তো বলেছিলাম, রক্ত মাখা, মোবাইলে লেখা, মানে খুব দুঃখজনক জিনিসগুলি সব ভেঙে ফেলছে। অনেকখানি কিছু আছে, তারপর ভেঙেছে। এদের রেজিস্টার ছিল, সেগুলি কই? ওখানে তো এমনি বিচার করা যাবে না, ওইখানে কোর্ট বসাইতে হবে।
ওইখানে কোর্ট বসে কারা ছিল সবকে ধরে আনতে হবে। এতদিন নরম ছিলাম, ভদ্র ছিলাম, আজকের আচরণ এটা নাবিলার হোক আর গোয়েন্দার হোক কোনো ছাড় নাই। ওইখানে বিচার বসাইয়া ডাইকে আইনে ধরে আনতে হবে, কোথায় গেলে জবাব দাও। এবং এটা খুব ডিফিকাল্ট কাজ না। এমওডিসির লোক ছিল, এমওডিসির দলিল নথিপত্র নিয়ে আসতে হবে কারা এখানে ডিউটি করছে, আমি নিজে দেখাই দিব। আমার খুব মেজাজ খারাপ হয়েছে, আরামায় সত্যি করা লোকদের নিয়ে গেছেন ওখানে, মানে স্মৃতিচারণ করার জন্য। মাইকেল চাকমারে যদি নিতেন তাও মনে করতাম যে আমাদের একটা ছোট ভাই, একটা ছোট জাতির একটা প্রতিনিধি, উনি বিপক্ষে ছিলেন বলে আনছেন, তাও মেনে নিতাম। কিন্তু আপনি যাদের নিছেন এটা লজ্জা। আমি চরমভাবে ক্ষিপ্ত। আমি বলতেছি না ওয়াকারের সরকার, আমি তাই বলবো। ওয়াকারকে আমি এতদিন ভদ্রভাবে কথা বলতাম, এখন আর বলবো না, পরিষ্কার বিপক্ষে কথা বলবো। আমি প্রতিদিনই বলবো। ততক্ষণ পর্যন্ত বহুদিন ধরে বলতেছিলাম আমি যে হাসান হাফিজের কথা বলেন। আজকে 1.5 মাস লাগছে ওনাদের কথা বলতে, এই বিষয়টা নিয়ে আলোচনা করতে। ওনারা নিজেদের কি মনে করেন, আইনের ঊর্ধ্বে নাকি না? দেশে একটা আইন আছে। একটা জিনিস ইলিয়াস ভাই বলি, এই যে অফিসারদের ওয়ারেন্ট হয়েছে আজকে 12 তারিখ, যোগদান করে নাই, তাদের অবর্তমানে যে বিচার হয় তারা নিজেরা বলতে পারবে না কখনো জামিনের অপরাধ, তো তারা হাজির হয় নাই। সেনাপ্রধান তারা রক্ষা করতে পারবে না, এবং তাদের অবর্তমানে বিচার হওয়ার ব্যবস্থা করতেছে সেনাপ্রধান। সেনাপ্রধান ভুলে গেছেন বিএনপি সরকারের সময় বিএনপির আইজিপি এক ওই সার্জেন্ট সিলেট না দেওয়ার জন্য আইজিপি বাড়ি চলে গেছে। স্যার মনে আছে আপনার? স্যার এক ট্রাফিক সার্জেন্ট সিলেট দেয় নাই, আইজিপি বাড়ি চলে গেছে বিএনপি সরকারের সময়, বিএনপির আইজিপি। আর এটা তো গুম খুন, চরম মারাত্মক অবস্থা। ইলিয়াস ভাই আমি এই যে কতটা মাস বছর, ইলিয়াস ভাই আমার এই যে 1 বছর 6 মাস 14 দিন আমার পরিবার, আমি যা পছন্দ করতাম তা খাই নাই, কান্নাকাটি, বাচ্চারা এক জায়গায় ঘুমাইতো, বাবাকে খুঁজতো, এক কলিং মিল দৌড়ে যাইতো। এদের যে কষ্ট সেই পর্ব তো বলি নাই, আমার যে কষ্ট সেটা বলি নাই, চুপ ছিলাম। এখন তো চুপ থাকার কাজে নাই, এখন বই লিখতেছি, একটা সব ফাঁস করে দিব। ওখানে গুম কমিশনের অনৈতিকতা উল্লেখ করবো, ইনশাল্লাহ বই লিখবো, ডকুমেন্টারি করবো, কাউকে ছাড় দেওয়া যাবে না। কোন ক্ষমতা বলে আপনি এই অপরাধীদেরকে আপনি বিচার করবেন সেনাবাহিনীতে? আপনি এমন কি করছেন? 5 তারিখ পর্যন্ত গুলি করে নাই সেনাবাহিনী, 5 তারিখ পর্যন্ত ভিডিও গুলি করে নাই। 5 তারিখ সকালবেলা আমি মিরপুর ডিসিতে বেরোতে গেছিলাম, প্রেস ক্লাবে যাবো, আমাকে 1.5 ঘন্টা ডিলে করে দেওয়া হয়েছে। যে ব্রিগেড কমান্ডার, সেই ব্রিগেড কমান্ডার আজকেও সেখানে আসেন। এখন বলেন কি করা যাবে? এটা কি আওয়ামী লীগ সরকার না নতুন সরকার, বিপ্লবী সরকার? না না স্যার, এবারে ধরেন 111 সময় খালি মানে পরিচয় দিয়ে দিয়ে সরাসরি ব্যবসায়ীদের ডেকে ডেকে ডিজিএফ অফিসে নিয়ে 100 কোটি 500 কোটি টাকা চাঁদাবাজি করা হইতো। এবার আর পরিচয় দিয়ে করা হচ্ছে, এবার গোপনে গোপনে মানে সব ইউনুস সরকারের উপরে দোষ চাপায় করা হচ্ছে, বাট ওই সেম জিনিসগুলোই হচ্ছে। তো পরিবর্তনটা কি জানেন? 111-এ কেউ বলতে পারে না 111-এ এই যে চামচা আরেকটাকে ঢুকাইছে আপনার মনির হায়দারদের মতো চামচারা, তখন আপনার ডিজিএফ এর হয়ে কাজ করেছে। এখন কিন্তু বাইরের লোকজন আছে, আমরা আল্লাহর রহমতে, আল্লাহ যদি বাঁচায় রাখে সেনাবাহিনী ওই সুবিধা পাবেন না, এবং রিটায়ারমেন্টে যাবেন মেয়ে ছেলে জামাই 14 গোষ্ঠী নিয়ে অপমান করতে থাকবো, সারা জীবন অপমানিত হবেন। আর আসিফ নজরুল এই যে সুযোগ পেয়ে আপনি যে সেনাবাহিনীর চরের মতো কাজ করছেন, মূল চর তো সেনাবাহিনীর চরটা তো মূলটা হলো আসিফ নজরুল, এবং সে তাদের পছন্দের সব লোকজনকে আসিফ ইউনূস সরকারের ভেতরে ঢুকাচ্ছে। তো আমরা এই জিনিসগুলো অবশ্যই মনে থাকবে। আপনাদের মতো সেনাবাহিনীতে দেশপ্রেমিক অনেক মানুষ আছে যারা এখন কাজ করছে। আমরা তো একদম ঢালাও ভাবে সেনাবাহিনীকে নিয়ে কথা বলতে পারবো না, সেই কি বলবো যে মানে ভুলটা আমরা নিজেরাও করতে চাই না। কিন্তু আমরা সেনাবাহিনীর কাছে এইটুকু দাবি করব যে 25শে ফেব্রুয়ারি বাংলাদেশে যে হত্যাযজ্ঞ হয়েছে, সেই হত্যাযজ্ঞের মধ্যে বিডিআর সদস্যরা যেমন কেউ কেউ জড়িত, তারা ঘটনার পরিপ্রেক্ষিতে সেটার সাথে জড়িয়েছে, কিন্তু এটা মূল পরিকল্পনার সাথে এই হত্যাকাণ্ডকে ঠেকানো যেত, সেই যারা ঠেকানো, যারা এটাকে হতে দিয়েছে তারা হচ্ছে মূল সেনাবাহিনী। এবং আমি কালকে আপনারা দুইজনকে আমি বিষয়টা জানিয়ে রাখি যে একজন সৈনিকের সাথে কথা বলছিলাম, দেখেন কত নির্মম, কত নিষ্ঠুর ওরা। সেই ব্যক্তি 10 মাস চাকরি করেছে 25 তারিখের পরেও, একজন মেজরকে সে বাঁচিয়েছে। সেই মেজর আবার বের হয়ে বক্তব্য দিয়েছেন যে হ্যাঁ আমাকে এই সিপাহী এরা আমাকে বাঁচিয়েছে। তাকে এই 10 মাস বলা হয়েছে যে হ্যাঁ তুমি গ্রেট জব করেছো, তাকে ইন্সপায়ার করা হয়েছে। 10 মাস পরে হঠাৎ করে তাকে সে ছুটি দিয়ে গেছে, আসার পরে তাকে গ্রেপ্তার। প্রথমে বলেছে যে তোমাকে সাক্ষী হইতে হবে, কি সাক্ষী? এই সাক্ষী দিতে হবে। সে বলছে না স্যার আমি তো এরকম না, আমি শুধু একটা জিনিস দেখেছি যে মেডিকেল কোরের কয়েকজন ডাক্তার, আর্মি অফিসার এরা এসেছিল, আমি ওনাদেরকে বাঁচিয়েছি, আমি তো এইটাই জানি, এর বাইরে তো আমি ভেতরে কি হয়েছে জানি না। বলছে না তোমাকে এটা বলতে হবে। তাকে নিয়ে গিয়েছে 62 দিন আটকে রাখা হয়েছে সিআইডি অফিসে। স্যার আপনি মানে চিন্তা করতে পারেন যে সিআইডি অফিসে পর্যন্ত গিয়ে সেনাবাহিনীর লোক, মেজর বেলায়েত এবং মেজর শফিক, এই দুইজন তাকে নির্মম নির্যাতন করেছে। বারবার একটা কথা বলেছে যে তুই বলতে পারবি না যে সেনাবাহিনীর অফিসারকে তুই বাঁচিয়েছিস, এটা তোর ভুলে যাইতে হবে। এটা যদি বলিস তাহলে তোর মেরে ফেলবে। ওর পাশে ওর কমান্ডার ছিল, সেই কমান্ডারকে মেরে ফেলেছে, বলছে যে মারলাম, দেখছিস আওয়াজ বন্ধ হয়ে গেছে না, ওরে মেরে ফেলছে, তোর অবস্থা যা বলছে সেটা ঠিক। এই মেজর বেলায়েত
তখনকার তৎকালীন মেজর এই মেজর বেলায় তোর পায়ের মধ্যে বুট দিয়ে চাপ দিয়ে ধরে তার বলবি নাকি মেরে ফেলবে। এরপরে সিআইডির একজন অফিসার এসেছেন, তাকে বলেছেন যে দেখেন দেখো ভাই তুমি এটা স্বীকার করো, তোমার মেরে ফেলবে, তুমি যদি বাঁচতে চাও এটা এই যা শিখাই দিচ্ছে এটা বলো, বলে তারপরে জেল খাটো, জেল থেকে তারপরে জামিন টামিন নিয়ে বের হয়ে যাবে একদিন, কিন্তু এটা যদি না বলো তোমার বাঁচায় রাখবে না। এটা সেনাবাহিনী, এটা চিন্তা করা যায়? এই সেনাবাহিনী চেঞ্জ করতে হবে, নাহলে সেনাবাহিনী আমাদের দরকার নাই। এটা 100% চেঞ্জ করতে হবে ভাই। এই সেনাবাহিনীতে এই দেশ রক্ষা হবে নাকি? তারা ভারতের কথায় তার নিজের সহকর্মীদেরকে গুলি করে হত্যা করে। এটা দিয়ে আমরা কি করবো? আমরা সেনাবাহিনী বিদেশে, আমরা সেনাবাহিনীর সবচাইতে সেনাবাহিনীর প্রেমিক, আমরা সেনাবাহিনীকে সর্বোচ্চ সম্মানের জায়গায় দেখতে চাই। যারা মারা গিয়েছে তাদের পরিবারের প্রতি আমরা সবচেয়ে সহানুভূতিশীল। আপনি বিশ্বাস করবেন, বিডিআর যারা জেলখানায় আছে, যারা জেল থেকে বেরোচ্ছে তাদের পরিবার, এই এখনকার যেই ভারতের পাঁচাটা দালাল, এই সেনাবাহিনীর চাইতে বিডিআর এর পরিবার সেনাবাহিনীর পরিবারের প্রতি বেশি সহানুভূতিশীল, বেশি সংবেদনশীল। তারা তাদের অফিসারদের যত কান্না করে, আমার সাথে কথা বলতে যে কান্না করছে যে স্যারকে আমি বাঁচাইতে পারি না, স্যার আমাকে অনেক আদর করতো, মায়া করতো। এই হচ্ছে সেনাবাহিনী। আর এই সেনাবাহিনীর শহীদ পরিবারের একাংশকে এজেন্সি কিনে ফেলছে, তাদেরকে দিয়ে অ্যাসোসিয়েশন করতেছে, তাদেরকে দিয়ে এই বিডিআর এর যারা নিরীহ সৈনিক, যারা অপরাধ করে নাই, প্রমাণ হয়েছে, তারা 16 বছর জেল কাটার পরেও তাদের মুক্তির জন্য কেন কথা বললাম, আপনাকেও এটার জন্য দোষারোপ করছে, আমাকে হাসিনকেও দায়ী করা হচ্ছে যে আমাদের নিশ্চয়ই কোনো আল্টেরিয়ার মোটিভ আছে যে জন্য আমরা সৈনিকদের পক্ষে কথা বলছি। বাট আমাদের কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে কেউ নিরপরাধ প্রমাণিত হবে তাকে অবশ্যই ছাড়তে হবে। আইনে যদি তার মুক্তি অ্যালাউ করে তাহলে তাকে বাইরে বেরিয়ে আসতে হবে। যে সত্যিকার খুনি তাকে আমরা প্লেনে চড়িয়ে সুন্দর করে বিদায় দিলাম, এখন যারা আশেপাশে ছিল ছাগলের 3 নম্বর বাচ্চাগুলোকে নিয়ে আমি ফাঁসির আসামি বানিয়েছি, এটা তো হইতে পারে। আমি একটা কথা বলি, বলো। এই যে নুরুল ইসলাম সাহেব মারা গেলেন, উনি আমার সুবিধার ছিলেন, গফরুল মল্লিক আমার সুবিধার ছিলেন, দুজনে আমার খুব ভালো, মানে বেস্ট পসিবল এসে এই দুজনকে। নুরুল ইসলাম সরাসরি পক্ষে নেওয়ার জন্য সেনাবাহিনী মারা গেছেন, গফরুল মল্লিক তার বাসাকে একটা অফিসারকে রাখছেন। এখন আমরা কি হয়েছে, 4-5 জন সন্ত্রাসী বা ছিনতাইকারী যদি কোথাও ডাকাতি করে, 2 জন অ্যাক্টিভ থাকে, বাকি 3 জন থাকে বাঁচানোর জন্য, এবং 2 জন ধরে ফেলে তারা মারধর করে তাকে সেভ করে নিয়ে যায়। এখন যদি গফরুল মল্লিক তাকে মারতেই চাইতো ওই অফিসারকে, বাসা নিয়ে তো রাখতো না, বাসা নিয়ে তো তার বিরোধী হইতে পারবে না। এই আইকিউ যদি না থাকে অফিসারের, আমি কি বলবো, তাকে নিয়ে কি সে নিজে মরবে নাকি? এত বড় মব খেপে গেছে, এখন এই লোক মানে তাকে বাসা নিয়ে রাখার জন্য সে এখন বিপদে না, সে ঘরে বসে পরিকল্পনা করে। কি পরিকল্পনা হয়েছে? পরিকল্পনা তো যুদ্ধ ওই তোমাদের ঘটনা ঘটার আগেই হয়ে গেছে, তারা তো বুঝাতে পারতেছি না, সে সেন্টিমেন্টেড। তোমার যা হওয়ার হয়েছে বেঁচে তো গেছো, সত্য ঘটনা বাই করি, সত্য ঘটনা কোথায় পাবো? যারা জেলখানা আছে তারা সেখানে। ভাবিদেরকে যদি 100টা করে যদি আপনি বিল্ডিং দেন, ফ্ল্যাট দেন, ক্ষতিপূরণ শেষ হবে না, অপূরণীয়। কিন্তু মূল যে অপরাধী পরিকল্পনাকে দায়ী করতে গেলে তো আমাকে আসলে আঘাত করতে হবে, সেটা একমাত্র এই তাপস সব বিদেশে। এই স্বল্প সময় করতে গেলে সেটা জেলখানায়। ওই ধারাটা পরিবর্তন না করে জেলখানা ওই লোকটাকে এনে আমি ব্যয় করতে পারতেছি না। এখন যত চিল্লাচিল্লি করুক আদমি স্যার আমি এখানে ছিলাম, কেউ যদি না বলে সে এখানে ছিল না, তাহলে প্রমাণ করতে পারবেন না আদালতে যে আপনি আয়নাঘরে ছিলেন। স্যার বুঝতে পারছেন আমার কথাটা? অবশ্যই অবশ্যই। আর আমার একই কেস, আর বাকি যারা কাছে তার একই কেস। দ্যাট শুড বি আই উইটনেস লাগবে, তাহলে ক্যাপিটাল পানিশমেন্ট হবে না। আজকে পরিকল্পিতভাবে আমাকে নেওয়া হয়নি ওখানে, যতই নয় সেই করুক, আই এম ক্লিয়ার, কারণ তো ফৌজদারি কার্যবিধি ভালো বুঝি আমি। সেই ভাই এই দেশে কি এমন কোন বিবেকবান নাই, সব মানে উপদেষ্টা পরিষদে কেউ নাই যে এই বিষয়টা রিয়েলাইজ করবে যে ষড়যন্ত্রটা কোথায় চলতেছে? আমরা এখন এই 6 মাস 7 মাস পরে আমাদেরকে এই ষড়যন্ত্রের মধ্যে পড়তে হবে যে এখনো পর্যন্ত আমরা প্রকৃত এই গুম খুনের মতো প্রতিশোধের মানে অপরাধের আমরা শাস্তি যাদের দিতে চাই তাদেরকে আমরা আইডেন্টিফাই করার জন্য এখন আইনের ফাঁক ফোকরের মধ্যে তাদেরকে রেখে দিচ্ছি। এটা কি গ্রহণযোগ্য হতে পারে? আর এখানে বলা হচ্ছে বিডিআর এর একই রকম, কিন্তু একই রকম ঘটনা ওখানেও কিন্তু যদি সাক্ষী কেউ যদি না বলে যে আমি অমুককে দেখেছি, আমি রাজনৈতিক নেতৃবৃন্দ বা অমুক অফিসারকে দেখেছি, সে আলাপ করছে এই বিষয়টা নিয়ে, ততক্ষণ পর্যন্ত আমি সাক্ষী দিতে পারবো না, তাকে কোনো শাস্তির আওতায় নিতে পারবো না। অথচ সেই সাক্ষীগুলোকে আমরা জেলে রেখে আমি আইন করতেছি, টার্মস অফ রেফারেন্সে লিখতেছি যে এদেরকে জিজ্ঞাসাবাদের আওতায় আনবো। আবার না এখানে আবার একটা পার্টিকে এখান থেকে বলা হচ্ছে যে লিস্ট করে নাকি মারা হয় নাই, গণহারে মারা হয়েছে। তাহলে কিছু অফিসারকে দেখা মাত্র গুলি করা হয়েছে, কিছু অফিসারকে ধরে নিয়ে কোয়ার্টার রাখা হয়েছে, কিছু অফিসারকে সৈনিক লাইনে নিয়ে রাখছে। এই সৈনিক লাইনে সৈনিকের বাসায় এরা কারা? দে আর পার্ট অফ দি কনস্পিরেসি। কর্নেল মুজিবকে ভুল করে মারা হয়েছে স্যার, আমি জানি না। তার উনি তো প্রথম বই কাটিয়েছে, তাদেরকে অবশ্যই সেকশন 31 এর আওতায় তাদেরকে বিচার করতে হবে।
বাংলাদেশ আর্মি অ্যাক্ট সেকশন 31। এবং এটা কখনো তামাদি হয় না, এটার মধ্যে লেখা আছে যে এই বিচার 100 বছর পরেও করা যাবে, সুতরাং এটা করতে হবে। এই 44 রাইফেল ব্যাটালিয়নের সিও কে শামসকে তার অফিসার 4টা, তারা 4 জনে মিলে জীবিত বেরিয়ে এসছে এবং তারা রীতিমতন যমুনাতে কথাবার্তা বলছে, সারাদিন 2 দিন ধরে তারা কথাবার্তা বলছে। ওই সময়ের যে বক্তব্য, কর্নেল শামসের যে বক্তব্য, তিনি যে হাস্যরসাত্মক ভাবে বক্তব্য দিচ্ছেন, মনে হচ্ছে যেন মানে বিশাল একটা অ্যাচিভমেন্ট হয়ে গেছে। 57 জন অফিসার যে নাই, এটা তার মনে হয় কোনো রিগ্রেশনও নাই, কোনো মানে স্যাডনেসও নাই, কোনো কিছুই নেই। সে এসে প্রধানমন্ত্রী বিরাট এক কাজ করেছেন, সাধারণ ক্ষমা ঘোষণা করে, এতে আমরা বেঁচে এসেছি, না হলে আমরা বাঁচতে পারতাম না। না, ওটার মধ্যে সে কতগুলো মেসেজ দিয়েছে, কিন্তু মেসেজ দিয়েছে হচ্ছে যে 11টার মধ্যে সব হত্যাকাণ্ড শেষ হয়ে গেছে, 11টার ভিতরে সব ঘটনা শেষ হয়ে গেছে। এটাও সে তাকে মানে বলে দেওয়া হয়েছে, তুমি এই কথাটা বলবা, তুমি ভিতরে ছিলা, তুমি বলবা 11টার মধ্যে। কিন্তু সে তো একা সাক্ষী না, ষড়যন্ত্রকারী সে তো একলা না, আরো তো ভালো লোক ভিতরে ছিল যারা প্রকৃত ঘটনা বের করছে, কখন কিভাবে কাকে ধরে ধরে কোথা থেকে খুঁজে মারা হচ্ছে, এই জিনিসগুলো ওরা বুঝে নাই। যাই হোক, আমরা সেই বিষয়গুলো অবশ্যই সামনে চলে আসবে, এবং যারা আসবে এদের ছেলে মেয়ের বাচ্চা টাচ্চা যারা যেখানে আছে, আপনারা তাদেরকে চিনা রাখেন, এদেরকে দেখলে থুতু দিবেন, এদেরকে সামাজিক ভাবে প্রচন্ড রকমের অপমান অপদস্থ হইতে হবে। ইলিয়াস ভাই, জি, যত ইন্টারনাল সিকিউরিটি হয় এর দায়িত্ব হোম মিনিস্টারের, হোম মিনিস্ট্রি। র্যাব হলো হোম মিনিস্ট্রির আন্ডার একটা বাহিনী। র্যাব গেটে ছিল এবং গুলজারের সাথে কথা বলতেছিল 2টা সিও, তাকে ঢুকতে দেয় নাই। কে দেয় নাই? র্যাবের এডিজি কর্নেল রেজানুর, উনি জেনারেল হয়েছেন পুরস্কৃত ভাবে, বল খুলে বেড়াচ্ছেন, কিন্তু সেনাপ্রধান চোখে দেখেন নাই এনাদেরকে, এবং কমিশনও দেখতেছেন না, পাসপোর্ট রিসিভ করতেছেন না। মামুন খালেদ আমার খুব লজ্জা লাগে, এই কুখ্যাত বলি মামুন খালেদ, রেজানুর, কর্নেল শামস, এরা যে গেট থেকে লোক উঠে নিয়ে আসে, এরা তো ভিতরে ঢুকে গেছিল, একটু ঢুকলেই হইতো, আর মারা পড়তো না। লজ্জা কার? আমাদের সেনাপ্রধানদের লজ্জা লাগে না? আজকে এই গুম খুন যে আমাদের জেনারেলগুলি করছে, এটা কিরকম কাজ? মানুষ মারা গেলে তো দোয়া দুধ করে চলে যাবে, ভুলে যাই আমরা। মাসের পর মাস, বছর পর রেখে দিচ্ছেন, আবার তাদের জন্য রক্ষা করার জন্য তাদের সম্মান হানি সেনাবাহিনীর, সেনাবাহিনীকে অন করে এই গুম খুন। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।